2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন, তার আগের 36 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম বড় ঘটনা এবং প্রথম বড় ঘটনাটা ছিল 16ই জুলাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরের ছাত্র আবু সাঈদের যে মৃত্যু এবং পুলিশের গুলির সামনে দুহাত মেলে দাঁড়িয়ে যাওয়া সাহসিকতা, সেটা অনেক বেশি আলোচিত হয়েছে। সেটা জুলাইয়ের প্রথম মৃত্যুর ঘটনা কিনা সেটা নিয়ে বিতর্ক থাকলেও জুলাইয়ের সবথেকে বড় ঘটনা এবং সবথেকে আলোচিত ঘটনা যে সেটা, এবং সেই ঘটনার মাধ্যমেই মূলত জুলাই আন্দোলন বেগ পেয়েছিল, জুলাই আন্দোলন তীব্র হয়েছিল এবং আবু সাঈদের মৃত্যু জুলাই আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করেছিল। সুতরাং আবু সাঈদ একটা বড় ক্যারেক্টার, কিন্তু 2 বছর পেরিয়ে গেল, 2 বছরেরও বেশি সময় হলো, গত 16ই জুলাই 2 বছর হয়েছে। এতদিনেও আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক থামছে না। বিতর্ক যেমন বাংলাদেশে রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে, এবং আন্তর্জাতিক পর্যায়ের একটা বড় পার্ট ভারতেও রয়েছে। ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সেই বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে আবু সাঈদ সংক্রান্ত নানা তথ্য সামনে এনে। তারা আসলে কি বলতে চাইছে? তারা কি বলতে চাইছে যে আবু সাঈদের মৃত্যু এটা পুলিশের গুলিতে হয়নি, এটা অন্য কোনোভাবে নিশ্চিত করা হয়েছে এবং শেখ হাসিনার রেজিমকে ফেলে দেওয়ার প্রথম প্ল্যানের অংশ হিসেবে এটা বাস্তবায়ন করা হয়েছে এবং সেটাকে ক্যাশ করে জুলাই আন্দোলনকে বেগবান করা হয়েছে এবং মাস পিপুলের মধ্যে স্প্রেড করে দেয়া হয়েছে, সেটা বলতে চাইছে তারা? তারা বাংলাদেশের একটা ব্যাপারে, অভ্যন্তরীণ ব্যাপারে বিতর্ক তৈরি করতে চাইছে কেন? কিংবা আবু সাঈদের ঘটনাটাকে কি এখনো আমরা বিতর্কের ঘটনা বলতে পারি, যখন আদালতে এর বিচার কার্য আমরা শেষের দিকে দেখছি? চলুন একটু বুঝে দেখি ভারতীয় গণমাধ্যম এবং এই গণমাধ্যমে যিনি প্রতিবেদন লিখেছেন এনায়েত কবির, তার বক্তব্যটা আদতে কি আবু সাঈদের মৃত্যুকে নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবু সাঈদ জুলাইয়ের সব থেকে বড় আলোচিত চরিত্র। তার দুহাত মেলে দাঁড়ানো পুলিশের সামনে, তখন থেকেই দাবি করা হচ্ছিল যে পুলিশ সামনে থেকে রাবার বুলেট ছুড়ছিল, কিন্তু রাবার বুলেটে কিভাবে মৃত্যু হয়? রাবার বুলেটে কারো মৃত্যু হওয়ার কথা নয়, এরকম দাবি করা হচ্ছিল। এবং আবু সাঈদের মাথার পেছনে যে বড় ক্ষত এবং 7.62 রাইফেল ব্যবহার করা হয়েছে কিনা, আবু সাঈদকে কেন অনেক দেরিতে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, পোস্টমর্টম রিপোর্ট কেন একাধিকবার পাল্টে গেল, যিনি ফরেন্সিক রিপোর্ট করেছেন সেই ডাক্তার কেন বললেন তাকে হুমকি দেওয়া হয়েছে, লোভ দেখানো হয়েছে, নানা ব্যাপার উঠে এসেছে। এবং আবু সাঈদের বাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাক্ষ্য প্রদান, সেখানেও তার ছেলের দেহে মাথার পেছনে বড় ক্ষত দেখা, বুক রক্তাক্ত দেখা, এই ব্যাপারগুলোও নতুন করে আলোচনা করার চেষ্টা করছে ভারতীয় এই গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তারা তাদের শিরোনামে যেটা বলছে আবু সাঈদের ছবি দিয়ে, ইংরেজি পত্রিকা, আমরা সরাসরি বাংলায় বলি, তাদের শিরোনামের অর্থ দাঁড়ায় বাংলাদেশের 2024 সালের শাসন পরিবর্তন অভিযানে আবু সাঈদের মৃত্যু একটি বিতর্কিত বিষয় হয়ে রয়েছে। অর্থাৎ এটাকে তারা বিতর্কিত ব্যাপার বলছে। কিন্তু এটাকে কেন বিতর্কিত ব্যাপার বলা হচ্ছে? আমরা তো দেখেছি তাই আবু সাঈদ দুহাত মেলে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছে, পুলিশ দূরে থেকে গুলি করছে। হতেও তো পারে যে ওগুলো রাবার বুলেট ছিল না, ওগুলো কি বলবো, অ্যালুমিনিয়ামের ধাতব বুলেট ছিল, যে বুলেট প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এত গুলি করা হলো, একজন মানুষকে মাটিতে নুয়ে পড়তে কি এত গুলি করা লাগে? সেই প্রশ্ন যখন উঠবে তখন হয়তো আমার আপনার মনে হতেই পারে যে ওগুলো রাবার বুলেট ছিল। তাহলে মাথার পেছনের ক্ষত কোত্থেকে আসলো? পেছন দিক থেকেও কি পুলিশ কিংবা স্নাইপার গুলি করেছিল তার মাথার পেছনে? কিন্তু মাথার পেছনে গুলি লাগার পরে যেভাবে তার পড়ে যাওয়ার কথা ছিল সেভাবে পড়ে যাওয়ার দৃশ্য আমরা ভিডিওতে দেখিনি।
অনেক আলোচনা এটা নিয়ে আমরা শুনেছি। কি বলতে চাইছে নর্থ ইস্ট নিউজ? রংপুরে আবু সাঈদের মৃত্যুর 2 বছর পরেও পরস্পর বিরোধী সাক্ষ্য, সন্দেহজনক ফরেনসিক প্রমাণ এবং সরকারি ভাষ্যের টানাপোড়েন অব্যাহত রয়েছে, এই দাবি করছে তারা। এই রিপোর্টটি লিখেছেন এনায়েত কবির নামে একজন সাংবাদিক। দুটি দৃশ্য ঘনিষ্ঠভাবে পরীক্ষা করলে একটি যোগসূত্র পাওয়া যায়। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় এসে এক নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে 2 হাত প্রসারিত করে ঘোষণা করেন, জাতির বক্ষ প্রসারিত হয়েছে। 2024 সালের 16 জুলাই রংপুরে আবু সাঈদ ঠিক একই ভঙ্গিতে হাত প্রসারিত করে দাঁড়িয়ে পুলিশকে গুলি চালাতে উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। একজন ছাত্র নিহত হওয়ার ছবি দ্রুত গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। এমন এক সময়ে যখন জুলাইয়ের অভ্যুত্থানের নেপথ্যের কিছু প্রধান ব্যক্তি প্রকাশ্যে শপথ করে ঘোষণা করেন যে জুলাই অভ্যুত্থানটি সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা অর্থায়িত এবং সমর্থিত ছিল এবং একটি সামরিক নরম অভ্যুত্থানের মাধ্যমে সংগঠিত হয়েছিল, তখন জুলাই গণহত্যা এবং জুলাই শহীদদের আখ্যানগুলো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ এখানে একটা বিতর্কের ব্যাপার অবতারণা করার চেষ্টা করছে নর্থ ইস্ট নিউজ। তারা বলছে 2024 সালের 16 জুলাই বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকালে রংপুরের আবু সাঈদ গুলিতে নিহত হন। তিনি ছিলেন আন্দোলন চলাকালে নিহত প্রথম ব্যক্তি। তার মৃত্যুর মুহূর্ত থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি কিভাবে মারা গেছেন সেই পরিস্থিতি হয়তো কখনোই উদ্ঘাটিত হবে না। বাংলাদেশ তো সেটা হতেও পারে, সেটা ভিন্ন কথা। গণমাধ্যম অবিলম্বে জানায় যে আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। গুলি শব্দটি জনমত গঠনের মূল উপাদান হয়ে ওঠে। অর্থাৎ নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে আবু সাঈদের মৃত্যু গণমাধ্যমে যেভাবে উপস্থাপিত হয়েছে সেই উপস্থাপনেই মূলত সারা দেশ ফুঁসে উঠেছে এবং সাধারণ মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত হতে শুরু করেছে এবং সেটাই আন্দোলনের মোটিভ চেঞ্জ করে দিয়েছে। এবং নর্থ ইস্ট নিউজ তার রিপোর্ট যেভাবে সাজিয়েছে তাতে মনে হয়েছে যে এটা একটা ডিজাইন করা এবং এই ডিজাইনে একটা মৃত্যুর জন্য তারা অপেক্ষা করছিল এবং এমন একটা মৃত্যু যে মৃত্যু বাংলাদেশকে কাঁপিয়ে দেবে, সেরকম একটা উপলক্ষ যখন পাওয়া গেল তখন মানুষ সম্পৃক্ত হয়ে গেল এবং আন্দোলন বেগবান হলো, এই দাবি তারা করছে। কিন্তু এটাকে ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে উপস্থাপন করার কারণ কি? তারা কি তথ্য প্রমাণ উপস্থাপন করছে? তারা বলছে 2 বছর পরেও আবু সাঈদ ঠিক কিভাবে মারা গিয়েছিলেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। 2025 সালের 7 আগস্ট আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ 30 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 2025 সালের 28 আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেন খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন। তিনি বলেন, দাফনের আগে ছেলের মরদেহ ধোয়ার সময় তিনি আবু সাঈদের মাথার পেছন থেকে রক্ত ঝরতে, বুকে একটি গুলির ক্ষত এবং পুরো বুক রক্তে ভিজতে দেখেছেন। একই দিনে একটি বাংলা দৈনিক জানায় যে আবু সাঈদের মাথার পেছনে গুলির ক্ষত ছিল এবং তার বুক বেয়ে রক্ত ঝরছিল। ব্যাপকভাবে প্রচারিত ভিডিওতে আবু সাঈদকে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তাকে স্পষ্টভাবে একদল পুলিশ কর্মকর্তার মুখোমুখি হতে দেখা যায়, যেটা আমরা সবাই দেখেছি। পুলিশ সামনে দাঁড়িয়ে গুলি করছে, আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকছে, কখনো রাবার বুলেট বুকে এসে লাগছে, একটু শরীরটা একটু দুলিয়ে দিচ্ছেন, বোঝাই যাচ্ছে যে রাবার বুলেট একটা এসে লাগলো। ব্যাপারগুলো আমরা দেখেছি। মামলায় অভিযুক্ত 2 কর্মকর্তা সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ঠিক তার সামনেই দাঁড়িয়েছিলেন। তাদের বিরুদ্ধে আবু সাঈদকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। প্রশ্ন করা হয়েছে, যদি তারা তার সামনে দাঁড়িয়েই প্রাণঘাতী গুলি চালিয়ে থাকে তাহলে তার মাথার পেছনে গুলির ক্ষত কিভাবে এলো? সেই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন। আবু সাঈদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাক্ষ্য দিয়েছেন যে ছররা গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়েছে। তিনি বলেছেন ছররা গুলিতে হয়েছে। রংপুর মেডিকেল কলেজের যে ফরেনসিক প্যাথোলজিস্ট ময়নাতদন্ত করেছিলেন তিনিও একই সাক্ষ্য দিয়েছেন। প্রশ্ন উঠেছে, আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, এই বয়ানটি কেন প্রচার করা অব্যাহত রাখা হলো? উদাহরণস্বরূপ 3টি পৃথক সূত্র রয়েছে। এখানে বলা হচ্ছে তিনি পুলিশের রাবার বুলেটে নিহত হন, তিনি আবু সাঈদ পুলিশের ছররা গুলিতে নিহত হন, তিনি পুলিশের গুলিতে নিহত হন। 3টি বক্তব্য আসছে। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, এই বিবৃতিটা সঠিক এবং প্রশ্ন করা হচ্ছে এখানে কোন ধরনের গোলাবারুদের কথা বলা হচ্ছে? 7.62 মিলিমিটার আসল গুলি নাকি পেলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়েছে?
পুলিশ সংস্কারের পরেও কি পুলিশ বাহিনীর মধ্যে পেলেট রাউন্ড বা রাবার বুলেট, যা অপ্রাণঘাতী গোলাবারুদ হিসেবে শ্রেণীবদ্ধ, এখনও কি বিদ্যমান আছে? এবং এই অস্ত্রগুলোকে কি এখন কার্যকরভাবে প্রাণঘাতী গোলাবারুদ হিসেবে গণ্য করা হচ্ছে? যেটা অপ্রাণঘাতী ছিল সেটাকে কি এখন প্রাণঘাতী গোলাবারুদ হিসেবে গণ্য করা হচ্ছে আবু সাঈদের ক্ষেত্রে? সেই প্রশ্ন তারা তুলছেন। 2025 সালের 28 আগস্টের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম হোয়াটসঅ্যাপে একটি সংবাদপত্রের প্রতিবেদককে ফোন করেন। এনায়েত কবির সেটা দাবি করছেন। তিনি বলেন, আবু সাঈদের বাবা তার সাক্ষ্যে উল্লেখ করেননি যে তার ছেলের মাথার পেছনে গুলির ক্ষত ছিল। শুনানি থেকে প্রতিবেদকের নেওয়া নোটে বুলেট শব্দটি ছিল। নোটগুলোর সত্যতা যাচাই করতে বাংলা দৈনিকটি মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এর পরবর্তী সংবাদপত্রের প্রতিবেদক আবু সাঈদের ভাই আবু হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান যে তাদের বাবা ইতিমধ্যে গ্রামে ফিরে গেছেন এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তার মানে তার বাবার কাছে মোবাইল ফোন নেই। তিনি আরও বলেন, যদিও অন্যান্য গণমাধ্যম মাথার পেছনে গুলির আঘাতের খবর প্রকাশ করেছে, তার বাবা আদালতে এমন কোনো বিবৃতি দেননি। অর্থাৎ তার বাবা মাথার পেছনে গুলির আঘাত এটা বলেননি। তার বাবা বলেছেন মাথার পেছন থেকে অবিরাম রক্ত বের হতে দেখা গেছে, এই ব্যাপারটা বলেছেন। উত্থাপিত প্রশ্নগুলো হলো, তাজুল ইসলাম কেন বাংলা দৈনিকের প্রতিবেদনকে ফোন করেছিলেন? তিনি সাক্ষ্যটির বিষয়ে কেন হস্তক্ষেপ করেছিলেন? এই প্রশ্নগুলো এনায়েত কবির তুলছেন। আবু সাঈদের মরদেহের ময়নাতদন্ত পরিচালনা করেন সাব ইন্সপেক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম, যিনি পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর সামনে সাক্ষ্য দেন। তার সাক্ষ্য অনুযায়ী আবু সাঈদের মাথার পেছনে গুলির আঘাত ছিল, কিন্তু তিনি দাবি করেন যে ময়নাতদন্ত প্রতিবেদনে গুলিতে মৃত্যু লিপিবদ্ধ না করার জন্য তাকে বাধ্য করা হয়েছিল। অর্থাৎ ময়নাতদন্তে গুলিতে নিহত হয়েছে, এই ব্যাপারটা লিপিবদ্ধ করা যাবে না, এটা তাকে বাধ্য করা হয়েছিল, কিন্তু মাথার পেছনে গুলির আঘাত ছিল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর সামনে 2025 সালের 9 সেপ্টেম্বর তার সাক্ষ্য শোনা হয়। প্রশ্ন হলো, তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য আবু সাঈদের বাবার সাক্ষ্য থেকে কেন ভিন্ন? যদিও বাবা প্রথমে বলেছিলেন মাথার পেছনে গুলির আঘাত ছিল, তাজুল ইসলাম পরে ভিন্ন কথা বলেছেন। রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং ফরেনসিক প্যাথোলজিস্ট ডাক্তার মোহাম্মদ রাজিবুল ইসলামও ট্রাইব্যুনাল 2-এর সামনে সাক্ষ্য দিয়েছেন। তিনি কি বলেছেন? ডাক্তার যিনি এই ময়নাতদন্ত করেছেন, তার সাক্ষ্য অনুযায়ী ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তন করার জন্য তাকে বিদেশ ভ্রমণের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনী থেকে তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল। এই ডাক্তার তিনি বলেছেন, অর্থাৎ আওয়ামী লীগের আমলে তার যে ফরেনসিক যে রিপোর্ট, সেই রিপোর্ট পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছিল। এই চাপের কথা তিনি আওয়ামী লীগের আমলকে বোঝাচ্ছেন, নাকি আওয়ামী লীগ সরকার পতনের পরে যখন ইউনূস সরকার আসে তখন পরিবর্তনের কথা বলছেন? কারণ ইউনূস সরকার আসতে আসতে কিন্তু অনেক সময় লেগেছে। ঘটনা 16ই জুলাই, ইউনূস সরকার এসেছে 8 আগস্ট। এতদিন পর্যন্ত কি রিপোর্ট চাপা ছিল? তিনি সম্ভবত আওয়ামী লীগের আমলেই এই চাপ দেওয়া হয়েছিল সেটা বলছেন। তিনি আরও দাবি করেন যে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়া হয়েছিল। অর্থাৎ তিনি যদি এই অফার গ্রহণ না করেন তাহলে তার ব্যবস্থা করা হবে, এই হুমকি দেয়া হয়েছিল। ভয়ে তিনি জানান যে তিনি রিপোর্টে লিখেছিলেন আবু সাঈদ গুলির আঘাতে নয়, বরং মাথার আঘাতের কারণে মারা গেছেন। এই সাক্ষ্য তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যের সাথে মেলে না, বরং ময়নাতদন্তের ফলাফল সম্পর্কে আবু সাঈদের বাবা ও তাজুল ইসলামের দেওয়া বিবৃতির সঙ্গে এর মিল রয়েছে বলে বোঝা যায়। আবু সাঈদের বাবা ও তাজুল ইসলাম কি অন্য কারো উদ্দেশ্য সাধনের কাজ করছিলেন এবং কেন তাদের বিবরণ অন্য সাক্ষীদের থেকে ভিন্ন? এই প্রশ্ন নর্থ ইস্ট নিউজের সাংবাদিক এনায়েত কবির তিনি উত্থাপন করছেন। 2 বছর কেটে গেছে, কিন্তু আন্দোলনের প্রধান মুখটিকে হত্যা করা গুলিটি আসলে কে চালিয়েছিল তা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত বা প্রকাশ করা হয়নি। মারাত্মক আঘাতটি কি তার মাথার পেছনে ছিল নাকি বুকে? কি ধরনের গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল এবং তাজুল ইসলাম বা অন্যরা সাক্ষীদের কিভাবে প্রভাবিত করেছিল বা আদৌ প্রভাবিত করেছিল কি না? আবু সাঈদের মৃতদেহ নিঃসন্দেহে শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠেছিল। এনায়েত কবির বলছেন যে আবু সাঈদ শেখ হাসিনা সরকার পতনের অন্যতম বড় কারণ, অন্যতম বড় ইস্যু।
সুতরাং তিনি প্রশ্নগুলো উত্থাপন করছেন যে আবু সাইদের বাবার সাক্ষ্য, তখনকার চিফ প্রসিকিউটরের বিভিন্ন কর্মকাণ্ড, তার বক্তব্য, ডাক্তারের বক্তব্য, আয়োর বক্তব্য, ময়নাতদন্তের দায়িত্বে থাকা পুলিশ অফিসার তার বক্তব্য, সাক্ষীদের বক্তব্য, এই বক্তব্যগুলো একটার সঙ্গে আরেকটা মেলানোটা খুব মুশকিল হচ্ছে এবং যখন প্রত্যেকটা বক্তব্য মিলছে না তখনই এই সাংবাদিক তিনি প্রশ্ন উত্থাপন করছেন, তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, এটার পেছনে তৃতীয় কোনো শক্তি রয়েছে? জুলাই আন্দোলনের 2 বছর পেরিয়ে গেছে, 16 জুলাই এই মৃত্যুর 2 বছর পেরিয়ে গেল। এতদিনেও এই ঘটনার ব্যাপারে বিতর্ক আমাদের পিছু ছাড়ল না। বিতর্ক আমার দেশে হোক সেটা ঠিক আছে, আমাদের দেশের অভ্যন্তরের ব্যাপার অভ্যন্তরে হবে সেটা ঠিক আছে, কিন্তু এই বিতর্কটা যখন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ছে এবং ভারতীয় গণমাধ্যম, আবার আপনি যদি ভারতীয় গণমাধ্যম বলতে রিপাবলিক বাংলার মতো গণমাধ্যম ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন, কারণ আমরা গত 2 বছর নানাভাবে অবজার্ভ করেছি ভারতীয় অনেক গণমাধ্যম শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করেছে, মিথ্যা খবর প্রকাশ করেছে, ডক্টর ইউনূসের বিপক্ষে নানা ধরনের মিথ্যা কথা বলেছে, এটা ঠিক। কিন্তু সেই প্রোপাগান্ডার মিছিলে যে মুষ্টিমেয় 2-4টা গণমাধ্যম নিজেদেরকে সামিল করেনি তার মধ্যে কিন্তু নর্থ ইস্ট নিউজ অন্যতম হিসেবেই দেখেছি। গত 2 বছরে তাদের বিভিন্ন রিপোর্ট যেভাবে আমরা ফলো করেছি তাতে মনে হয়নি যে তারা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে এজেন্ডা বাস্তবায়নের কোনো চেষ্টা করছে। তারা স্পষ্ট অনেক রিপোর্ট করেছে যে রিপোর্টগুলো স্পষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে চলে যায়। এমনকি তারা বাংলাদেশ প্রসঙ্গে এমন রিপোর্টও করেছে যেটা তাদের জন্য খুবই ভয়াবহ। তারা এরকম রিপোর্টও করেছে যে আমেরিকার ডিপ স্টেটের প্রভাব এখানে যেমন ছিল তেমনি ভারতের প্রভাবও ছিল। ভারত যদি ডিপ স্টেটের দ্বারা প্রভাবিত না হতো, ভারত যদি ডিপ স্টেটের কথা মতো চুপ না থাকতো, নীরব না থাকতো, তাহলে এই শেখ হাসিনা রেজিম চেঞ্জ এটা এত সহজে হতো না। অর্থাৎ ভারতের নীরবতার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে, এরকম ভয়ঙ্কর রিপোর্টও কিন্তু তাদের প্রকাশ করতে আমরা দেখেছি। সুতরাং তারা এই যে বিতর্ক উস্কে দিচ্ছে, হ্যাঁ বিতর্কই বলবো, বিতর্ক উস্কে দিচ্ছে, জনমনে একটা সন্দেহ তৈরি করার চেষ্টা করছে, এটাকে সন্দেহজনক চোখে দেখাই যায়, কিন্তু এটাকে স্রেফ প্রোপাগান্ডা হিসেবে উড়িয়ে দিলে, ভারতীয় অন্যান্য গণমাধ্যম যারা প্রোপাগান্ডা করে তাদের মতো করে এটাও উড়িয়ে দিলে সেটা কিন্তু খুব একটা ওয়াইজ ডিসিশন হবে না। সুতরাং আমার মনে হয় যে ঘটনা তো ঘটেই গেছে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, ও যা হওয়ার তো হয়েই গেছে। এখন বোধহয় মানে যদি কোনো ঘটনার পেছনে ভয়ঙ্কর কোনো সত্য লুকিয়ে থাকে সেটাও বেরিয়ে আসা উচিত, কারণ জনগণ ধোঁয়াশার মধ্যে থাকার চাইতে প্রপার বাস্তবতায় তাদেরকে বিচরণ করতে দেয়াই ভালো। তখন অন্তত একটা সান্ত্বনা পাওয়া যাবে যে শেখ হাসিনার পতনের পেছনে হয়তো অনেক কৌশল অবলম্বন করা হয়েছে, অনেক ডিজাইন করা হয়েছে, এটা সত্য ডিজাইন করা হয়েছে, যে কোনো বড় কিছু অর্জন করতে হলে তো অনেক মেকানিজম করতে হয়, এগুলো করা হয়েছে, এটা সত্য। কিন্তু শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে সকল অভিযোগ, সেই অভিযোগগুলোরও তো অনেক অভিযোগ, সেগুলোও সত্য, সেগুলো গণতন্ত্রের জন্য সৌন্দর্য না, সুতরাং তাদের পতন হওয়াটাও স্বাভাবিক ছিল। কিন্তু সেই পতন কার্য সম্পাদনের জন্য যদি কোনো কুটকৌশল থেকে থাকে, কোনো যদি মেটিকুলাস ডিজাইন থেকে থাকে, সেগুলো এখন আর প্রকাশ করতে বোধহয় কারো আপত্তি থাকার কথা নয়, কারণ রেজিম তো চেঞ্জ হয়েই গেছে। এখন সত্য প্রকাশ পেলেই বাকি, আর না পেলেই বাকি। কেউ যখন জুলাই যোদ্ধারা ওপেনলি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি টেলিভিশন জ্বালিয়ে না দিতাম, আমরা যদি থানা আক্রমণ না করতাম, তাহলে এই বিজয় এত সহজে হতো না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।